বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আমি গ্রিন পার্টির প্রবাসী সমন্বয়ক এলিজা রহমান। আজকে গ্রিন পার্টির প্রবাসী সমন্বয়ক পাতা থেকে কথা বলছি। এখনকার প্রবাসীদের আর্থসামাজিক অবস্থা এবং তাদের পারিবারিক অবস্থা অত্যন্ত নাজুক। তো প্রবাসী গ্রিন থেকে বলছি। প্রবাসী গ্রিন এটা হচ্ছে একটা প্রবাসী সংগঠন, প্রবাসী গ্রিনের সংগঠন। আচ্ছা, তার আগে বলে নিচ্ছি, বাংলাদেশ গ্রিন পার্টির প্রবাসী গ্রিন একটি প্রবাসী কল্যাণ সংগঠন আর কি, প্রবাসী কল্যাণ সংগঠন। এটার সমন্বয়ক হিসেবে আপনাদের সঙ্গে কথা বলছেন। এটার সমন্বয়ক হিসেবে আমি কথা বলছি এলিজা রহমান। আর আমাদের প্রধান সমন্বয়ক এবং গ্রিন পার্টির সম্মানিত চেয়ারম্যান আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রাজু আহমেদ খান, যিনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজসেবক। তিনি শুধু রাজনীতি নিয়ে চিন্তা করেন না, তিনি দেশের অর্থনীতি, সামাজিক অবস্থান এবং আমাদের বর্তমানে দেশের যে একটা টানাপোড়েনের মধ্যে আছে এবং আমরা দেশে যে মানবাধিকার বিভিন্নভাবে লঙ্ঘিত হচ্ছে। কারণ আমরা যে কিছুদিন আগে জুলাই অভ্যুত্থান হয়েছে, তারপরেও যে আমরা দেশে যে একটি সুষ্ঠু অবস্থা বিরাজ করছে সেটা আমরা বলতে পারবো না। সেই কারণে আমরা আজকে আমাদের এই আমার এই লাইভে আসা। এবং আমরা আমাদের যে গ্রিন পার্টি থেকে সবসময় আমরা একটা জিনিস আলাপ আলোচনা করি, যে শুধু যে আমরা নিজেদের এই দেশের রাজনীতি নিয়ে ভাববো তা না, আমাদের যে দেশের বাইরে যেসব প্রবাসী ভাইরা আছে তাদের কল্যাণের কথা আমরা চিন্তা করব। তো সেক্ষেত্রে আমি প্রথমেই বলতে চাচ্ছি যে বাংলাদেশে প্রবাসী নাগরিকের সংখ্যা হচ্ছে 1,20,00,000, যেটা আমাদের দেশের বর্তমান জনসংখ্যা প্রায় 18 কোটি। এবং এটা যে জরিপ 1,20,00,000 কম বেশি হতে পারে, তার থেকে বেশি হওয়ারই সম্ভাবনা আছে। এই কারণেই, কারণ এই যে অনেকে অভিবাসন প্রক্রিয়ায় যায়, যা লিবিয়ার ওই যে এইভাবে লিবিয়ার ওই যে জাহাজে করে বা বিভিন্ন ঝুঁকিপূর্ণভাবে তারা যায় এবং এতটাই মানবেতর যে আমার মনে হয় যে সামান্যতম তাদের মানবিকতা আছে, তাদেরও খারাপ লাগে। এবং ওখানে সেই অভিবাসন তারা যেভাবে যায় তাতে অধিকাংশ ক্ষেত্রেই তারা মৃত্যুবরণ করে, তারা সেই জায়গাতে ঠিকমতো পৌঁছাতে পারে না। এবং এ ব্যাপারেও আমার মনে হয় যে, আমি শুরুতেই কথাটা এই কারণেই বলছি, যদি এই কথাটা আজকে আমার বলার কথা পরে, কিন্তু আমি এই কথাটা বলছি যে প্রবাসী মন্ত্রণালয় এখন নেই, কারণ যেহেতু এখন একটা অন্তর্বর্তী সরকার আছে। কিন্তু এটা যখন হবে বা যতটুকু অন্তর্বর্তী সরকারের হাতে আছে ব্যাপারটা, প্রবাসীদের ব্যাপারটা, তারা অবশ্যই সুদৃষ্টি দেবে। কারণ আমাদের দেশ থেকে মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, মালয়েশিয়া, ইউরোপিয়ান দেশ যেমন ইটালি, সুইডেন, জার্মান, তারপরে সুইজারল্যান্ড, এরকম অনেক কয়েকটি দেশে এবং বর্তমানে আরও কয়েকটি ছোট ছোট দেশেও, চিলি বা এরকম কিছু কিছু দেশেও অনেকে যায়। আমি এখন হয়তোবা যদি ঘাটতে যাই ইউরোপিয়ান অনেক দেশেই
এখন ইউরোপিয়ান দেশগুলিতেই বেশিরভাগ ক্ষেত্রে সবাই বেশি মানে আমাদের মালয়েশিয়ার পর, কারণ মালয়েশিয়া কিছুদিন আগে বা মাঝে মধ্যে অনেক সময় যেহেতু আমাদের এই মধ্যপ্রাচ্য মালয়েশিয়াতেই বেশিরভাগ মানে মানে মধ্যপ্রাচ্যের যে যেমন সংযুক্ত আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, এই দুইটা দেশ এবং মালয়েশিয়া, এরা মনে করে যে আমাদের দেশে যেহেতু বেশি বাংলাদেশ থেকে প্রবাসী মানে আমাদের দেশে আসে, সেক্ষেত্রে তারা অনেক সময় এই মানে এই ব্যাপারটা তারা একটু অন্যভাবে দেখে। তারা অতটা মানে আমাদের দেশে না মানে এই বিষয়টাকে তারা অত গুরুত্ব সহকারে দেখে না যে আমাদের দেশে তো তারা আসবেই। কিন্তু আসলে যে কোনো কথা আমি না যদি বলি যে খুব অন্যভাবে বললাম, কিন্তু আসলে সেক্ষেত্রে প্রবাসীদের কোনো উপকার হলো না। সেক্ষেত্রে এমনভাবেই কথা বলা উচিত যে কথাগুলি খুব স্বাভাবিকভাবে বলতে হবে, যাতে করে এই দুটো কথা বললেও যারা প্রবাসীদের উপকারে আসে। সে কারণেই আমি বলছি যে এবং আরেকটা দেশের কথা কিছুক্ষণ আগে আমার বলা উচিত ছিল যে যুক্তরাজ্য, যেটা মানে ইংল্যান্ড, সে দেশেও অনেকে যায়। এবং আসলে আবার যুক্তরাজ্যের বিষয়টা আমাদের দেশের এ কারণে আরও একটু বেশি আলোচনায় আছে, কারণ যুক্তরাজ্য মানে ইংল্যান্ড যে দেশের একসময় আমাদের উপনিবেশ ছিল, এবং যুক্তরাজ্যের কালচার, তাদের যে তাদের যে তাদের যে আইনি যে বিষয়গুলি, সেই বিষয়গুলি মানে অধিকাংশই আমাদের দেশে তাদের সেইভাবেই মানে পরিচালিত হয়। এবং অনেক সময় বলা হয় যে ব্রিটিশ কালচারে আসি, কালচার আমরা ফলো করি। তারপরে আইনের বিষয়টা তো মানে অনেকটাই মানে ব্রিটিশ আইন এখনো রয়েছে। তো সে কারণে তারা তাদের সাথে অতটা বৈরিতা বা মানে বা ভালো সম্পর্কটা ছিল। কিন্তু যে আমি প্রথমেই বলেছি যে মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্য, এই দুইটি দেশ আমাদের একটু মানে আরও তাদের সহনশীলতা এবং আরও তাদের বন্ধুসুলভ মনোভাব থাকা উচিত, কারণ এই দুইটা দেশে আমাদের অনেক প্রবাসীরা যায়। এবং তারপরে তবে ইটালিতেও অনেকে যায়, ইটালিটা আছে ভালোই, কিন্তু এই দুইটা দেশ আমাদের জানি প্রবাসীদের বিষয়টা মানে কল্যাণের বিষয়টা আরও ভালোভাবে দেখে এবং তাদের সাথে আচরণগত একটা ভালো তারা আচরণ করে। এবং আমাদের বর্তমান অর্থনীতিতে যে মানে রেমিটেন্সের একটা সিংহভাগই আমাদের জিডিপিতে অন্তর্ভুক্ত হয় এই প্রবাসীদের অর্থ দ্বারা, যার কারণে আমাদের জিডিপি যেহেতু এই প্রবাসীদের অর্থে সমৃদ্ধ হয়, সে কারণে আমাদের প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং তাদের কল্যাণের বিষয় এবং তারা যাতে বিদেশ বিভুঁয়ে একটু মানে একটু ভালোভাবে থাকতে পারে, কারণ স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, কারণ তারা শুনি যে তারা, এবং আজকাল আর শুনি না, আজকাল তো সব কিছুই দেখাও যায় যে তার অত্যন্ত অনেক ক্ষেত্রেই মানে এখান থেকে তারা ভালো, মোটামুটি সবাই যে খুব মানে খারাপ অবস্থান থেকে যে বিদেশে প্রবাসে যায় তা না, অনেক ভালো আছে, যোগ্যতা সম্পন্ন দেশে থাকলেও তারা ভালোভাবে কাজ করতে পারতো, কিন্তু তারা ওখানে গিয়ে মানবতর জীবনযাপন করে, যেটা কখনোই কাম্য না। কারণ যে কয়েকটা দেশে যারা যাচ্ছে, তারা শুধু যে অর্থ উপার্জনের জন্য যাচ্ছে তা না, তারা একটা ভালো উন্নত জীবনের জন্যও যাচ্ছে। সেক্ষেত্রে যদি তারা একটা দেশের থেকে উন্নত জীবনের জন্য যদি তারা আর একটা দেশে যায়, সেখানে যদি তারা মানবতর জীবনযাপন করে এবং তারা না খেয়ে তাদেরকে থাকতে হয় এবং তাদের মানে উপরে বিভিন্ন রকম তাদের উপরে ঝামেলা হয়, তাদের সাথে অত্যন্ত বৈরিতামূলক আচরণ করে। এবং আমাদের এই প্রবাসীদের আরেকটি সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভিসা প্রসেসিং এবং আইনি জটিলতা। কারণ অনেক ক্ষেত্রেই যে যারা ভিসা প্রসেসিং যে এজেন্সিগুলি আছে, তারা অনেক ক্ষেত্রেই অনেক সময় এইগুলির বিষয়ে তারা অনেক মানে বলে যে আপনার অমুক দেশে যাবেন বা এরকম করবেন, কিন্তু তারা মানে অনেক সময় তারা অন্যায়ের আশ্রয় নেয়, তারা একটা মানে মিথ্যা কথা বলে এবং অনেক রিক্রুটিং এজেন্সি তাদেরকে ভাওতাবাজি দেখিয়ে তাদের কাছে অর্থ আত্মসাৎ করে। এবং অনেকেই
অনেক আমাদের দেশের অনেক নাগরিকই এবং বেশিরভাগ ক্ষেত্রেই তো একটি যুব সম্প্রদায়ের একটা অংশ যায়। তারা আমাদের দেশে যতই মানুষের যতটুকুই সম্পদ থাকুক না কেন, যেহেতু আমাদের দেশে একটি মানে উন্নত, তো মানে উন্নয়নের যে বিষয়টা বলা হয় যে আমাদের মানে হিসেবে অনুন্নত দেশই, কারণ যেতটুকু উন্নয়নশীলতার দিকে আগাচ্ছিল, তো সেক্ষেত্রে আমাদের এই যে বিগত ফ্যাসিস্ট সরকারের মানে মানে এই আমাদের এই প্রবাসীদের রেমিটেন্সের কারণে এবং অন্যান্য অনেক কারণে যতটুকু দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু অর্থ যেহেতু বাইরে পাচার হয়ে যাচ্ছিল, যার কারণে আমাদের দেশ অনেকটাই দারিদ্রতার দিকে আবার পেছনের দিকে আবার ধাবমান হচ্ছিল, যার কারণে মানে এই মানে এই অনেকেই বেশ দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছিল অনেক পরিবার। তো সেক্ষেত্রে তারা তারা একটি ভালো অবস্থানের জন্য তারা যাচ্ছে, কিন্তু তারা সব দিক দিয়েই তারা হয়রানির শিকার হচ্ছে এবং ভিসাটা তারপরেও যখন তারা ভিসাটা পাচ্ছে তারপরও মানে সেটার অনেক ধরনের মানে সমস্যা তাদের দেখা দিচ্ছে, যেমন তারা একটা সবসময় একটা আতঙ্ক আছে এবং তারা সবসময় একটা অনিশ্চয়তার মধ্যে থাকে যে আসলে কি আমরা যে দেশে যেতে চাচ্ছি সে দেশে যেতে পারবো কিনা। এবং আজকে একটা পত্রিকায় দেখেছি আমি যে মালয়েশিয়া যেতে পারেনি দেখে একজন দেশের একজন যুবক সে কান্না করছে এবং সেই ছবিটা কয়েকটি পেপারে এসেছে এবং এ ধরনের অনেক সংবাদই প্রায় প্রতিনিয়তই আমরা পত্রিকার পাতায় দেখি। এবং আমরা আবার অনেক সময় দেখা যায় যে এই মানে সংবাদগুলি, এটা এভাবে বলা হয়তো ঠিক না, আবার বলাও লাগে অনেক সময় একটু কটাক্ষভাবে যে দেখানো হয় যে এই দেখেন মানে আমাদের দেশের মানুষেরা এই যে দেখেন না বিদেশে যারা যেতে চায় তারা এরকম কান্নাকাটি করছে, কিন্তু তাদেরও তো উচিত যে এরাও তো আমাদের ভাই, এরাও তো আমাদের বন্ধু, এরা তো আমাদের অন্য অন্য কোনো গ্রহ থেকে আমাদের দেশে আসেনি, আমরা কেন তাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি তো আমরা অবশ্যই। কারণ সবারই মানবাধিকার সংগঠন করতে হবে, সবারই রাজনীতি করতে হবে, সবারই সমাজসেবা করতে হবে তা না। কিছু কাজ যেটা আমাদের মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের করা উচিত, কারণ আমরা যেহেতু মুসলিম হিসেবেই হোক বা যেহেতু মুসলিম হিসেবে একটা শব্দ আছে যে আশরাফুল মাখলুকাত, কিন্তু আমরা তো যদি বাংলায় এটাকে বলি যে সৃষ্টির সেরা জীব, এতে তো আর মুসলিম হতে হয় না। অতএব আমরা সবাই পৃথিবীর যত মানুষই আছে আমরা সবাই সৃষ্টির সেরা জীব হিসেবে যদি নিজেদেরকে দাবি করি, তাহলে আমাদের আচরণে কেন আমরা কিছুটা সেটার প্রতিফলন আমরা দেখাবো না। এবং যেমন আজকে কিছুক্ষণ আগেও আমার এক পরিচিত এক সুরিত, তার চাকরি বাকরি নেই, সে কিছু করতে পারছে না, সেও চেষ্টা করছিল যে সে কিছু করবে, বাইরে যাবে, কিন্তু তার কাছে সেরকম প্রয়োজনীয় অর্থ নেই। তো সেখানে আমি এবং আসলে আমরা অনেক সময় কিন্তু অনেক কথা বলি যে লাইভে এসে বলার জন্য বলি, কিন্তু আমি যেমন আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় আমি প্রতিনিয়তই এ ধরনের বলার মতো অনেক কথাই থাকে, হয়তো বা এখন কথাটা আমি বলতাম না, আবার চিন্তা করলাম কি যে যেহেতু অনেক সময় আমরা একটা কথা অনেক সময় বলি কিন্তু কথাটার মধ্যে সত্যতা থাকে না। এই কিছুক্ষণ আগেই আমি এবং নিজে তখন আমি চিন্তা করলাম যে আমি খাওয়া দাওয়া ঠিক মতো করেছি বা আমার অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা আমি যতটুকু পাচ্ছি আমি নাগরিক সুবিধাগুলি, কিন্তু আমারই পাশের একজন মানুষ, সে নারী হতে পারে, সে পুরুষ হতে পারে, কারণ সেও তো মানুষ। এবং যখন একটা মানুষ আমারই সমকক্ষ একজন মানুষ অনেক ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত, বা তাদের এই যে তারা যে বাইরে যেতে চায় তাদের বা মানে আবার এমনও আছে যে চাকরি চাওয়ার জন্যই তো তারা বাইরে যেতে চায়, তারা দেশে চাকরি পাচ্ছে না, বা তাদের যে যতটুকু তাদের অর্থের প্রয়োজন তারা এই দেশ থেকে সেটা তারা মানে সেটা উপার্জন করতে পারছে না, উপার্জন করতে পারছে না। তো সেক্ষেত্রে সেটার কারণে যে মানে তাদের আবার এমনও আছে যে পরিবার থেকে তাদের যখন টাকাটা সংগ্রহ করতে হয় তখন তাদের অনেক ধরনের তাদের সাথে পরিবারকে বিভিন্ন রকম যুক্তি দিয়ে বিভিন্ন রকমভাবে তাদেরকে বোঝানো লাগে যে হ্যাঁ আমি এটা করব, আমি তোমাদেরকে ঠিকমতো দেখবো বা এই করবো, কিন্তু তারপরও যদি তারা আবার মানে বিদেশে যাওয়ার ক্ষেত্রে তারা যদি এত রকম হয়রানির শিকার হয় এবং তখন তারা অত্যন্ত মানসিক চাপে ভোগে এবং তারা তখন একটা এই মানসিক চাপের কারণে তাদের মধ্যে একটা হীনমন্যতা বোধ
একটা মানে একটা এক ধরনের একটা অনিশ্চয়তা তাদের মধ্যে কাজ করে এবং তারা এই যে আইনি জটিলতার কারণে তারা যে মানে তাদের এই যে এখন যাবেন বা কিছুদিন পরে যাবেন এরকম বিভিন্ন রকম আইনি জটিলতা তারা শিকার হন এবং তারা যখন ভিসা ঠিক মতো পাওয়া যায় না এবং তারা যখন এই ভিসাটা করতে যায় বা তারা যখন এসব প্রবাসী কল্যাণ সেই মন্ত্রণালয় অফিসে যায় তখন তাদের সাথে আমাদের মাননীয় চেয়ারম্যান কয়েকটি ভাষা দিয়ে বলেছিল, কিন্তু আমি সেভাবে হয়তো লাইভে বলা যায় না যে আসলে কিন্তু তাদের সাথে এইভাবেই আচরণ করা হয়। তাদের সাথে মানে অনেক ক্ষেত্রে কুকুর বিড়ালের মতো আচরণ করা হয়, যে ভাষাটা আসলে মানে ভদ্র সমাজের ভাষা না। তারপরও যেটা করা হয় না বললেই না, বললে না, কারণ না বললে জিনিসটা সত্যের অপলাপ করা হবে। সে কারণে এবং আমাদের মাননীয় চেয়ারম্যান গ্রিন পার্টির সম্মানিত চেয়ারম্যান রাজু আহমেদ খানের ভাই অত্যন্ত দৃঢ়তার সাথে এবং অত্যন্ত বলিষ্ঠতার সাথে এবং তিনি অত্যন্ত মানবিক রুচিসম্মত একজন মানুষ এবং সবচেয়ে বড় কথা উনি দেশকে নিয়ে ভাবেন এবং দেশকে নিয়ে ভাবার পাশাপাশি উনিও যদি দীর্ঘদিন নিজেও চাকরি করেছেন এবং নিজেও মানে মানুষের যে বিভিন্ন রকম সুবিধা অসুবিধা বা বিভিন্ন যে তারা আর্থসামাজিক বিভিন্ন যে তারা সমস্যার মধ্যে অনেক সময় পড়ে সেটা তিনি জানেন এবং তার কাছে এই অনেক চাকরি প্রত্যাশীরাও আসে, যাদের মধ্যে এই আমাদের কয়েকটি চাকরির আবেদন পড়েছে। তার মধ্যে একটা মেয়ের সাথে কিছুক্ষণ আগেও কথা বলেছি, তার নাম সানজিদা, সে পুরান ঢাকায় থাকে এবং সে এমনভাবে আমার সাথে কথা বলল যে সে কিন্তু আমাকে চেনে না। আমি না চিনি সেটা ঠিক আছে, কারণ আমি তো অনেকের সাথে আমাদের কাজের ক্ষেত্রে কথা বলতে হয় এবং আমার যেটা বৈশিষ্ট্য, যেহেতু আমি রাজনীতি করি এবং অতীতের থেকেও অনেক সময় অনেক ধরনের মানে সামাজিকভাবে অনেকের সাথে আমার একটা কথাবার্তা হয়, যার কারণে আমার কাছে তো মনেই হয় যে সে আমার পরিচিত। কিন্তু মেয়েটার কথাতেই মনে হলো যে মেয়েটা আমাকে প্রশ্নই করে ফেললো যে আপু আপনি কি আমাকে মানে আমার সাথে এমনি কথা বলছেন না আজকে আমাকে চাকরির জন্য ডাকছেন? তো আমার তখন খারাপ লাগলো যে আসলে আমরা তো মনে করছিলাম যে আমাদের কাছে এই ফাইলগুলি জমা হয়েছে, তাহলে দুই একটা আস্তে আস্তে করে কথা বলি, কিন্তু আসলে যাদের প্রয়োজন, যাদের সত্যিকারের যাদের সমস্যা তাদের কিন্তু, কারণ যেহেতু বলা যায় না, কারণ তারা তো অনেক ক্ষেত্রেই অনেক সময় যেহেতু কারো যদি চাকরি না থাকে তাহলে তো সে তো একদম দিনমজুরের মতো অবস্থা হয়ে যায় এবং আজকাল দিনমজুরও ভালো অবস্থানে থাকে, কিন্তু দিনমজুর যেহেতু দিন আনে দিন খায়, কিন্তু তাদের কাছে সেরকম প্রয়োজনীয় অর্থ না থাকলে তারা তো তাদের মানে একটা মানবেতর জীবনযাপনের দিকে তো তারাও আস্তে আস্তে করে চলে যায়। এবং আমি আমার চোখে দেখা আমার সমসাময়িক মানুষ যারা আমাদের অবস্থানে ছিল বা আমাদের থেকে ভালো ছিল, মানে আমার থেকে ব্যক্তিগতভাবে, তারা যে কোনো কারণে হয়তোবা প্রতিটা মানুষেরই জীবনে চলার পথে ভুল হয়, মানুষ যে সবসময় জীবনে চলার পথে সঠিক সিদ্ধান্ত নেয় তা না, ভুল করে, কিন্তু কারো ছোটোখাটো ভুলের খেসারত দিতে গিয়ে তারা যদি তাদের জীবনটা যদি সঠিকভাবে চালাতে না পারে, জীবনে যেটুকু ন্যূনতম মৌলিক চাহিদা পূরণ করতে না পারে, তাহলে তারা কিভাবে করে তারা, এবং মৌলিক চাহিদার মধ্যে বিশেষ করে দুইটা যে মানে বেশি প্রয়োজন, অন্ন বস্ত্র, বাসস্থানও নয় প্রয়োজন, কিন্তু অন্ন যেমন মানুষের জীবন ধারণের জন্য অন্ন প্রয়োজন, মানে যেটা খাদ্য, কিন্তু আবার বস্ত্র আমি যদি মানে মানুষ যদি তার প্রয়োজনীয় কাপড় চোপড় না থাকে তাহলে তো সে আর একটা আদিম প্রাণীর সাথে কোনো পার্থক্য থাকে না। আপনাদের একটা নেওয়া যায় যেন আপনাদের এই প্রচারপত্র আদিম প্রাণীর সাথে পার্থক্য থাকে না, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একটা মানে তাদের সাথে অত্যন্ত সমন্বয় দরকার আর কি, সরকার প্রবাসী মন্ত্রণালয় এবং সেক্ষেত্রে তারা যদি এটা দেন বাংলা ভাষাটা এটা নিউজ আসছে না আপনাকে দিলাম গিফট। হ্যাঁ, সেক্ষেত্রে তারা যেন মানে এটির কারণে বলছি যে চাকরি প্রত্যাশীদের মধ্যে অধিকাংশই পরবর্তীতে তারা চাকরি যেমন এদেশে প্রত্যাশা করে, তেমনি তারা বাইরেও চাকরির জন্য তারা
প্রত্যাশা করে এবং আমাদের কাছে এই ধরনের সব ধরনেরই আসে যারা এদেশে চাকরি চায় এবং তারা মানে বাইরে চাকরি পায় এবং সাধারণত বাইরে চাকরি পেতে চায় কয়েক ধরনের মানুষ। যেমন এক ধরনের হচ্ছে তারা এদেশে চাকরি পাচ্ছে না, এটা এক ধরনের মানুষ। আর এক ধরনের আছে যে যারা উন্নততর জীবনযাপন তাদের করতে চায়, তারা তাদের একটা সুন্দর ভবিষ্যৎ গঠন করতে চায়, মানে উন্নত আরেকটি সুন্দর একটি স্বাচ্ছন্দ্যমূলক জীবনযাপন তারা করতে চায়। কারণ সবাই চায় যে একটু ভালোভাবে থাকতে। কারণ আমরা দেখেছি অনেক সময় যারা বাসায় কাজ করে তারাও অনেক সময় তাদেরকে কাজের লোক বললে তারা কষ্ট পায়, আবার দেখা যায় যে তাদের কাজও করতে হয়। সেক্ষেত্রে আবার অনেক সময় যারা কিছুটা মানবিক তারা অনেক সময় কাজের লোকের পরিচয় দেয় না, তারা বলে যে আমার বোন বা আমার বাসায় আমার সাথে থাকে। এবং আমরা অনেক ক্ষেত্রে করার চেষ্টা করি, আমার পরিবার চেষ্টা করে, এবং এক্ষেত্রে নিজেদেরকে আমরা বেশি হাইলাইট করতে চাচ্ছি না। আমরা আসলে আমি ব্যক্তিগতভাবে যতটুকু করি ততটুকুই আমার মনে হয় প্রত্যেকেরই বলা উচিত। এবং আমার মনে হয় এরকম সানজিদা ঘরে ঘরেই আছে। এবং সানজিদা যদি আজকে আমাদের লাইভ দেখে থাকে, এবং আমার মানে আরও আমাদের এমনও আছে যে যারা আমার প্রায় বয়সী, তারাও তাদের মধ্যে কারো স্বামী মারা গেছে বা কারো কাছে তাদের তেমন কাজ নেই, বা আমাকে অনেক সময় অনেকে বলে যে আপু আমাদের অন্ততপক্ষে রাজনৈতিক দুই একটা প্রোগ্রামও বলেন যাতে করে আমরা প্রোগ্রাম করতে পারি। এবং এদের মধ্যেও আমি সবচেয়ে একটা জিনিস দেখেছি যে আমাদের দুইটা বোন আমাদের মানে আমার পরিচিত, তারা মানে একজন এরকম সৌদি আরবে গেছে, তার এখন পর্যন্ত আবার সংবাদ নেই, এরকমও আছে। এবং সে কারণে আবার মেয়েদের ক্ষেত্রে অনেক সময় এখন আর পরিবার যতই তাদের অর্থের প্রয়োজন হোক, তারা মানে বিদেশে যাওয়ার ব্যাপারে তারা অনীহা প্রকাশ করে। এবং অনীহা বলতে সেক্ষেত্রে মানে যে কয়জন মোটামুটি তারা যে আশা করে যে যাবে বা তাদের কাজ নিয়ে তারা সামনের দিকে আগায়, তারা নিজেরা একটু সাহসী থাকে এবং তারা কিছুটা নিজেরাও আগে থেকে আত্মনির্ভরশীল থাকে। কিন্তু পরিবারের যদি সাপোর্ট তারা চায়, এই বিভিন্ন ধরনের প্রতিকূলতার কারণে ম্যাক্সিমাম অধিকাংশ পরিবারগুলি সে সাপোর্টটা তাদেরকে দিতে চায় না, বা কারণ দিতে চায় না এই কারণে যে আমরা উন্নততর আমাদের কিছু জীবন ব্যবস্থা আমরা করতে পারলেও আমার মেয়েটা যদি ওখানে যে কোনো প্রতিহিংসার শিকার হয়, তাহলে সেটা তার থেকে না যাওয়াই ভালো। এবং পাশাপাশি পুরুষের সাথেও যে মানে কোনো জায়গায় যেসব কিছু উন্নত দেশ আছে, দুবাই যদিও দেশ না, মানে দুবাইতে এরকম অনেক সময় বা আরো কিছু ইসলামিক কান্ট্রি আছে যে ভালো তো অবশ্যই আছে। বিশেষ করে আগে বলেছি যে সৌদি আরব আর মালয়েশিয়াতে এরকম কোনো রিপোর্ট এখন পর্যন্ত নেই। ওখানে অন্য রিপোর্ট আছে যে অনেক সময় তাদের সাথে ভালো আচরণ করে না, ওইটুকু পর্যন্তই। কিন্তু এই যেমন দুবাইতে অনেক, এটা অবশ্য এখন আমার আসলে এটা নিয়ে আমার চিন্তা নেই, তারপরেও বলতেছি কথাটা হয়তো বা এসে পড়লো। কারণ একটা সময় শুনছিলাম যে ওখানে কি জানি উটের জকি না কি জানি এরকম করে জকিতে হেঁটে তো ওগুলি দেখে এমন একটা অবস্থা যে হ্যাঁ যে মানে ঘোরসর করাচ্ছে। এবং ও সময় আসলে কি যে আবেগপ্রবণ হতে হয় না, অটোমেটিক চোখের পানি চলে আসে এবং মনে হয় যে এরা আসলে কি যে এরা তো অনেক ক্ষেত্রে অনেক সময় যদিও তারা সব নবীর দেশ তো আমাদের সৌদি আরব, কিন্তু আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের মানে বোঝায় আবার কিছু কিছু ক্ষেত্রে যে আমরা মানে নবী যেভাবে জীবনযাপন করতো সেইটাকে আমরা ফলো করতেছি, কিন্তু আসলে সেটা না। ওই ফলো করার নামে তারা কিছু মানে তাদের মধ্যে দাসপ্রথার মনোভাবটা এখনো কোনো জায়গায় রয়ে গেছে। আমার মনে হয় সম্ভবত এটা আমার এখান থেকে এই ধরনের একটা ধারণা, যে এটা আমাদের গ্রিন পার্টিরও ধারণা যে এরকম রয়ে গেছে, যার কারণে এখনো সম্ভবত একটা গ্রুপকে তারা অত্যন্ত মানে দাসপ্রথা ভাবে মানে তার কোনো অধিকার নেই, তারা যেভাবে করে বলবে সেভাবে করে সব কাজ করতে হবে। এবং অনেক সময় এই মধ্যপ্রাচ্যের দেশগুলি ছাড়া অন্যান্য দেশে অনেক সময় তেমন একটা ভালো আচরণ করা হয় না। এবং ইউরোপিয়ান দেশগুলিতে তো সাধারণত শিক্ষিত লোক না গেলেও তো হবে না, কারণ ওরা তো যেহেতু ইংরেজি ভাষাভাষী, হ্যাঁ, সেখানে তো শিক্ষিত মানুষজন একটু পড়াশোনা করে যায় বা ওখানে পড়াশোনা করতে যায়। এবং পড়াশোনা যারা করতে যায় তারা এই দেশ থেকে যেমন হয়তো বাবা মার সাহচর্য পায়, আত্মীয় স্বজনের সাহচর্য পায়, পরিবারের সাহচর্য পায়, ওখানে কারো সাহচর্য তারা পায় না।
কিন্তু সেখানে গিয়ে তারা কাজ করে খায় এবং এমন অনেক কাজও করে যে সেখানে এই দেশে থেকে তারা এটা চিন্তাও করতো না এবং সেই কাজগুলি করে তাদের জীবিকা নির্বাহ করতে হয়, পাশাপাশি তাদের অর্থ, পাশাপাশি তাদের লেখাপড়া চালাতে হয়। কিন্তু তারা চাইলে, ওইসব দেশ চাইলে তাদেরকে কিছুটা সম্মানজনক কাজ দিতে পারে যাতে করে তারা তাদের আত্মমর্যাদা বোধ তাদের থাকে। কিন্তু প্রতিটা মানুষের আমরা মৌলিক অধিকার 5টি বা 6টি যেটাই বলি না কেন, আত্মমর্যাদা বোধ এর মধ্যে একটি, এটাও একটি আসলে মানুষের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। কিন্তু আমরা ওই মানে চিন্তা করি যে আমাদের যে 5টি মৌলিক অধিকার সেটাই সঠিকভাবে বাস্তবায়িত হবে না, হয় না। আত্মমর্যাদা বা আমাদের মানে আরও যে কিছু নিজের মানুষের জীবনের দরকার, সেগুলি দরকারটা কি আমাদের, এগুলি তো সঠিকভাবে আমরা পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমি এমনও, আমাদের এই আশেপাশে এমনও মানুষজন আছে যারা লেখাপড়া জানে, একদম যে কম জানে তা না, আবার এমনও আছে যে যারা গ্র্যাজুয়েশন ডিগ্রি আছে তাদের, তারপরও তারা আবার কোনো কোনো জায়গায় ছোটোখাটো নাটক করে বা অনেক কিছু করে, কিন্তু তারাও কিন্তু বিভিন্ন মানে মার্কেটে বা বিভিন্ন এই যে টাওয়ারের সামনে তারা শুয়ে থাকে রাতের বেলা। এবং কারণ আমরা অনেক সময় মনে করতাম যে কমলাপুর স্টেশনে হয়তো বা কিছু লোক থাকে বা এরকম কিছু লোক তো সারা জীবনই হয়তো বা আমাদের দেখছি যারা ছিন্নমূল মানুষ, কিন্তু এখন ইদানিং ছিন্নমূল মানুষের সংখ্যা বেড়ে গেছে। তো আমার মনে হয় যে সরকার এখন নেই, যে অন্তর্বর্তী সরকার আছে, যদিও অন্তর্বর্তী সরকারের বিষয়টি আমাদের সংবিধানে নেই, এবং তারপরও তারা যেহেতু একটি বিপ্লবের মাধ্যমে এসেছে, অতএব বিপ্লবের মাধ্যমে যদি কোনো সরকার আসে তখন অনেক সময় সংবিধান পুরোপুরি মানা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে তারপরও তারা তাদের নিয়ে যতই আন্দোলন সংগ্রাম হোক না কেন, তারপরও তারা যেহেতু ওইভাবে সরাসরি রাজনীতি করেনি, যে কারণে তারা রাজনৈতিক ব্যাপারগুলি মানে চেষ্টা করছে তাদের মতো করে যতটুকু করা যায়। এবং আমাদের মাননীয় আইন উপদেষ্টা তিনি তার মন্ত্রণালয়ের বাইরেও তিনি সব বিষয়ে অত্যন্ত ভালো সুপরামর্শ দেন কিছু বলতে। এবং আমার মনে হয় যে আমরা যারা জায়গা বিক্রি করে তখন তো যাকে সামনে পায় তাকেই মালিক মনে করে, কার টাকা সেটা তো টাকার গায়ে মানুষের নাম লেখা থাকে না, তখন তো তারা মালিক মনে করে। তো সেক্ষেত্রে মানুষের কুপরামর্শ শুনতে শুনতে তার নামে মানে জায়গা হওয়াতে তার স্বামীকেও তারা ভুলে যায়, তারা হয়তো বা নতুন করে তারা সংসার করে। এবং যতই তারা বিদেশে থাকুক তাদের সন্তান এদেশে থাকে, অনেক ক্ষেত্রেই থাকে, কারণ তারা মাঝে মধ্যে দেশে আসে, তাদের সন্তান থাকে ছেলে বা মেয়ে। তাদের অবস্থা মানে এতই করুণ হয়ে যায় যে তারা মানে এতিম না হয়ে এতিমের মতো অবস্থা তাদের হয়, এবং তারা তাদের সংসারে অত্যন্ত মানবতা জীবনযাপন করে। তো সেক্ষেত্রে আমি প্রবাসীদের কল্যাণার্থে বারবার এই কথাটাই বলছি। এবং আমাদের সবচেয়ে আসল পয়েন্ট যে সামাজিক বৈষম্য, এটা থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। এবং মানে আসলে অনেকগুলো বিষয়ে আপনি এখানে সংযোজন করেছেন, এবং সেই সাথে আমি খুবই মানে আশান্বিত এবং আমি কৃতজ্ঞ আপনার প্রতি যে আপনি প্রবাসী গ্রিনের এই মানে পেজে প্রবাসী গ্রিনের সমন্বয়ক হয়ে আপনি অনেকগুলো বিষয় টাচ করেছেন। আজকে বোধহয় এই বিষয়গুলো অনুধাবন করার বিষয়। সেই সাথে আপনি একটু বলবেন যে সরকার এবং সরকারের যে সমস্ত এজেন্সিগুলো আছে, বিশেষ করে যারা বিদেশের লোক পাঠায়, যে সমস্ত সংস্থাগুলো বেসরকারি আছে, তাদের সার্ভিস সরকার কি ঠিকমতো মনিটরিং করে কিনা, করা উচিত কিনা, এবং যারা দূতাবাসগুলো আছে, দূতাবাসগুলো কি ঠিকঠাক মতো আমাদের প্রবাসীদেরকে খোঁজখবর রাখে কিনা, এবং তারা অনেক সময় টেনশনে থাকে, বিশেষ করে তারা চিকিৎসা সেবাই নেয় না, তাদেরকে মনিটরিং করে কিনা, মনিটরিং সিস্টেমটা আছে কিনা, যাতে করে ঠিকমতো তারা চিকিৎসা গ্রহণ করে, তাদের শিক্ষা, চিকিৎসা এবং তাদের সামাজিক যে রীতিনীতি, এইগুলোকে দূতাবাসগুলো অবশ্যই মনিটর করবে। আপনি দূতাবাসগুলোকে সরকারকে বলেন দূতাবাসগুলোকে যেন সেভাবে একটু মনিটরিংয়ের আওতায় আনে। জি বলেন। যাক, এখন আমাদের আসলে যে থাকে মানে প্রধান, তার তো কথার মানে ধার থাকে অন্যরকম। তা আমি যেহেতু এই কারণে আমি আরও বলছি যাতে স্বাভাবিকভাবে বললে বা মানে প্রাঞ্জলভাবে বললে সাধারণ মানুষের বুঝতে সুবিধা হবে, কারণে আমি একটু সহজভাবেই বলছি। তো ওই যেটা আমাদের মাননীয় চেয়ারম্যান যে প্রশ্নটা করেছেন, এবং আসলে প্রশ্নের সাথে সাথে সে অভিমত ব্যক্ত করেছেন যে দূতাবাসগুলোকে আরও মানে
সহযোগিতা হাত বাড়িয়ে দিতে হবে। সহযোগিতা পরায়ণ এবং বন্ধুসুলভ আচরণ। এবং আমাদের মাননীয় চেয়ারম্যান রাজু আহমেদ খান ভাই এই কথাটাই বারবার বলেন যে কারণ তার যে মেইন কথাটা যে অবশ্যই মানে দৃঢ়তার সাথে তাদের এই প্রবাসীদের কল্যাণের বিষয়ে কাজ করতে হবে। এবং আমাদের এখন বর্তমানে কোনো সরকার না থাকলেও মানে কোনো নির্বাচিত সরকার না থাকলেও যে অন্তর্বর্তী সরকার যেহেতু আছে, তো কিন্তু দূতাবাসগুলি তো আর বন্ধ হয়ে যায়নি। দূতাবাসগুলি আমাদের তো মোটামুটি আমাদের দেশে সব দেশেরই দূতাবাস রয়েছেন এবং ইউরোপীয় ইউনিয়নের সম্ভবত সব দেশ মিলে একটা দূতাবাস আছে যেটা মানে এবং আমাদের অধিকাংশ দেশের সাথেই মানে বাংলাদেশ অন্তত এই একটা ব্যাপারে এগিয়ে আছে যে তারা মানে বৈদেশিক কূটনৈতিক যে সম্পর্কগুলি এটা আমাদের যতটুকু সম্ভব এর আগে কোনো সরকারি মানে আসলে কি যে আমাদের একটা স্বভাব যে আমরা সব বিষয়ে ভুল খুঁজি। আমি এই 16 বছরের ক্ষেত্রে বলছি না, বিগত সবসময় আমাদের মুক্তিযুদ্ধের পরেও আমাদের যে সরকারগুলি ছিল তারা যুদ্ধ পরবর্তী একটি দেশ যে দেশের সাথে আমরা যুদ্ধ করেছি সে দেশের মানে সে দেশের একজন রাষ্ট্রনায়ক জুলফিকার আলী ভুট্টো যখন আমাদের দেশে এসে, যদিও আমি সেটা দেখিনি কিন্তু আমি পেপার পত্রিকায় দেখেছি, এজন্য আমি অনেক মানে আমার বয়স যাই থাকুক না কেন কিন্তু তারা আমাকে দেখাইছে, তারা সবাই ওই সময়টা ছিল সে কারণে তারা দেখাইছে এবং আমাকে তারা বলছে যে আমাদেরকে বলো যে এই ব্যাপারে তোমার কি কথা আছে, যে অনেক সময় যে তোমরা বলো যে এই এরা মুক্তিযুদ্ধের সপক্ষে বা বিপক্ষে বা এরকম, তাহলে এটা কেন করছে। তো এটা আমি আসলে ওই বিতর্কে যাব না, কিন্তু আমি বলতে চাচ্ছি ওই কারণে যে আমরা একটা দেশের সাথে যুদ্ধ করেছি, সেই দেশের এবং মানে আমাদের যে শেখ মুজিবুর রহমান তার সাথে জুলফিকার আলী ভুট্টোর একটা মানে অত্যন্ত একটা তিক্ততা সম্পর্কই ছিল। কিন্তু উনি যে দলের কাছে যেরকম হোক না কেন উনি যে অত্যন্ত একজন কূটনৈতিক ব্যাপারে অত্যন্ত সচেতন এবং ওই সচেতনতার ফল আমরা পরবর্তী জিয়াউর রহমান সরকার, এরশাদ এবং আমাদের যে মানে এটা আসলে কিন্তু বর্তমানে দেশের পরিস্থিতি মানে রাজনৈতিক পরিস্থিতি একটু নাজুক, সবাইকে খুশি রাখা এটার জন্য বলছি না, সত্যকার অর্থে যে যার যতটুকু জ্ঞান ছিল আমি দেখেছি আমার ক্ষুদ্র জ্ঞানে, এবং আমার মনে হয় যে আমাদের যে গ্রিন পার্টি থেকে ওটা বলা হবে এবং অন্যান্য অনেক পার্টি মানে এটা অথবা কিছুটা হলেও স্বীকার করবে। ওই যে বললাম যে আমরা অনেক সময় যে সব ব্যাপারে দোষ খুঁজি বা ভালো কিছু দেখি না আমরা, এবং ভালো কিছু আমরা কোনো কাজে দেখি আমরা কিন্তু আগাতে পারি না। যেমন একটা ক্ষেত্রেই বলা যায় যেটা আমি সরলভাবে বলতে পারি, যেটা একটা দেশের নামই বলা যায় একবারে নির্দ্বিধাভাবে যে জাপানের লোকেরা কিন্তু তথ্য সরল, কিন্তু তারা কিন্তু অবশ্যই মেধাবী, কারণ মেধাবী না হলে তারা এত উন্নত হতে পারতো না। আমার মনে হয় যে কোনো ভালো মন্দ বিষয়গুলিকে অত্যন্ত স্বাভাবিকভাবে বিচার করা উচিত এবং যেটা সত্য যেটা যতটুকু এবং যেমন একটা উন্নত দেশ যদি সেটা আমেরিকা হয় বা সেটা কানাডা হয়, হ্যাঁ, বা এরকম উন্নত কিছু দেশ, যেসব দেশ অনেক আগেই উন্নত হয়ে গেছে, কিন্তু তাদের যদি আমরা মনে করি যে না তাদের মানে যারা আমাদের দেশের প্রতিনিধিরা আছে বা ওদের দেশের মানে যারা আছে রাষ্ট্রপতি বা যারা আছে প্রেসিডেন্ট, তাদের মানে ব্যাপারে যদি আমরা কোনো ধরনের মন্তব্য বা কোনো কিছু বলি, কারণ তারা তো আমাদের থেকে সব ব্যাপারে বড় এবং তারা তো অনেক বেশি জ্ঞান রাখে বা মেধা তাদের মধ্যে আছে দেখি তো তারা আজকাল কাজকে উন্নত। কারণ আমাদের দেশ নিজেদের দেশ বলে না, আমাদের দেশে যেটা অত্যন্ত দুর্নীতিপরায়ণ একটা দেশ, তো সেক্ষেত্রে তাদের মধ্যে ওখানে দুর্নীতিটা ওভাবে নেই দেখেই বা তাদের একটা সামাজিক একটা সুসম্পর্কের কারণে এবং তাদের একটা দেশপ্রেমের কারণে, দেশপ্রেম যে আমাদের নেই তা না, কিন্তু আমরা দেশপ্রেমটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারিনি, তারা উন্নত দেশে চলে গেছে। তো সেক্ষেত্রে দূতাবাসগুলি পরবর্তীতে আমাদের সব দূতাবাসই আমাদের আছে, শুধু ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক নেই বলে ইসরায়েলের দূতাবাসটা নেই, আর দক্ষিণ আফ্রিকা এই দূতাবাসটা নেই। এরকম যদি একটা দূতাবাস হয়তো বা যে কোনো কারণে করা হয়নি। আমরা একটা ছোটো দেশ হওয়ার পরেও আমাদের ম্যাক্সিমাম বললাম আমি যে আগেই বলেছি যে ইউরোপে তো অনেক দেশ, সেক্ষেত্রে ইউরোপের দূতাবাস একটা। এবং আমরা অনেক সময় বলি যে আমাদের রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিদেশিরা কেন হস্তক্ষেপ করে, কিন্তু বিদেশিরা এই কারণে হস্তক্ষেপ করে যে আমরা
ছোটোখাটো তুচ্ছ বিষয়ে আন্দোলন সংগ্রাম করে বা পারস্পরিক রাজনৈতিকভাবে আমরা একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়ে আমরা অনেক সময় দেশে একটা রাজনৈতিক সহিংসতা থাকে, তার কারণে রাজনৈতিক সহিংসতার কারণে দেশ সামনের দিকে আগায় না। তো সেক্ষেত্রে দূতাবাসগুলিকেও অবশ্যই একটা ভালো মানে এমনভাবেই এই প্রবাসীদের বিষয়টা দেখা উচিত, এবং তাতে করে প্রবাসীরা তাদের স্বার্থ রক্ষা হয়, এবং এখন যারা মানে এই সরকার রয়েছে এবং তাদেরও এই বিষয়ে মনিটরিং করা উচিত, কারণ আমরা এই দেশ থেকে যদি সঠিকভাবে আমাদের এই প্রবাসীদের জন্য কাজ না করি, কারণ তারা তো আর আমাদের সাথে ওভাবে করে যোগাযোগ করে মানে তাদের এক একজন এক একভাবে আছে, এক এক দেশে আছে, তাদের তো সংখ্যা যেহেতু প্রথমেই বলেছি 1,20,00,000 জনে জনে তো সম্ভব না। তো সেক্ষেত্রে আমাদেরই উচিত আমাদের মানে সব এখন যারা দায়িত্বে আছেন অন্তর্বর্তী সরকারের উচিত, বা আরও যারা স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে আছেন, বিশেষ করে অনেক আছে যেগুলি হচ্ছে বেসরকারি মানে সংস্থা থেকে বিদেশে পাঠানো হয়, তারাও সুন্দরভাবে যাতে করে প্রবাসীদের টাকাটা মানে যখন তারা বিদেশে যাবে সেই টাকাটা তারা জানি তাদের সঠিক ব্যবহার হয়, তাদের টাকা জানি তারা মানে আত্মসাৎ না করে। এমন অনেক সময় দেখা যায় তাদের টাকা আত্মসাৎ হয়ে যায়, তারা বিদেশেই যেতে পারে না, তারা জায়গা জমি, এটা প্রথমেই আসলে বলতে চেয়েছিলাম, জায়গা জমি বিক্রি করে টাকাটা দেয়, এবং এরকম অফিস আমাদের আশেপাশে অনেক জায়গায় আছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা এরকম টাকা পয়সা নিয়ে তারা সুন্দর অফিস টফিস করলে, এবং তারা অনেক উচ্চশিক্ষিত মানুষ, কিন্তু তারা যেহেতু টাকা পয়সা আত্মসাৎ করে মানুষ এসে চাবে, যে কারণে তারা টাকা পয়সা নেওয়ার পরে তারা অফিস তালা মেরে তারা চলে যায়। তো সেই ক্ষেত্রে আমি আবার সর্বশেষ এটুকুই বলবো যে আমাদের গ্রিন পার্টির প্রবাসী গ্রিন এই আমাদের এই পাতা থেকে এই কথাটাই বলবো যে সমন্বয়ক হিসেবে। তো আমি আবারও আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, যিনি আমাদের গ্রিন পার্টির একজন সম্মানিত চেয়ারম্যানও, রাজু আহমেদ খান, ওনাকে আমি ধন্যবাদ জানাবো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবো যে আমাকে এ ধরনের একটি বিষয়, আসলে এ ধরনের বিষয়ে আমি আগে কখনো কথা বলিনি, যার কারণে ভুল ত্রুটি হতে পারে, কোনো কথার পুনরাবৃত্তি হতে পারে, সে কারণে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আসলে মানুষ যখন কারোর জন্য ভাবে, বা এদেশের জনগণ অবশ্যই প্রবাসীদের জন্য ভাবে, আমি এই সর্বশেষ প্রবাসীদের এই কথাটাই বলবো যে ভাই, বন্ধু হয়তো বা কিছু আছেন, কিন্তু ভাই হিসেবে উল্লেখ করছি, ভাই আপনারা আছেন বা তোমরা আছো, তোমরা মনে করবে যে তোমরা আসলে অসহায় না, তোমাদের জন্য ভাবার মতো এই দেশে অনেক মানুষই আছে, তারা তোমাদের হয়তো বা অনাত্মীয়, তারা তোমার কেউ হয় না, কিন্তু ওই যে বললাম যে মানুষ মানুষের জন্য, জীবনের জন্য, এবং মানে মানবিকতাই মানুষের সবচেয়ে বড় ধর্ম, মানব, সেটার জন্য সেই হিসেবেই বলছি যে আমরা অবশ্যই প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, এবং তারা যাতে কোনো ধরনের সামাজিক বৈষম্য শিকার না হয়, এবং সর্বশেষ তাদের স্বাস্থ্য সুবিধাও দেখা উচিত, যেটা যে দেশে তারা যাচ্ছে সে দেশের তারা জানি সব ধরনের স্বাস্থ্য সুবিধা তারা পায়। কারণ স্বাস্থ্য সকল সুখের মূল, স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে তো তারা কাজ করতে পারবে না। তো সেক্ষেত্রে তারা তো আবার অনেক জায়গা দিয়ে তারা মানে ভাষাটাও ঠিক মতো শেখা হয় না, কারণ এতগুলি দেশ, সব দেশে তো আর ইংরেজিতে কথা বলে না, তো সেখানে আবার এমনও আছে যে ইংরেজি ভাষা অনেক দেশ জানেও না ভালো করে। হ্যাঁ, আমরা ছোটো দেশ হলেও যতটুকু চেষ্টা করি ইংরেজিটা আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখি, তারা সেখানে অনেক দেশ ইংরেজিটা পারে না, বা আমাদের দেশের মানুষ যদি খুব ভালো ইংরেজি শিখে যায় তাও না, নিজেদের ভাবটাও ঠিক মতো প্রকাশ করতে পারে না। এবং এটার পূর্বেই বলেছি যে আমরা একটা অনুন্নত গরিব দেশ হিসেবে আমাদের সাথে ভালোভাবে আচরণও করা হয় না, যে অনেক সময় বিমাতা সুলভ আচরণ করা হয়, যে তাই ঠিক আছে সর্দি জ্বর বা ভালো হয়ে যাবে, কিন্তু অনেক সময় তারা এই ছোটোখাটো ব্যাপারেই মানে অবহেলার কারণে একটা বড় দিকের রূপ নেয়। তো আমি শেষ করার পরেও যেহেতু এটা আমাদের একটা মৌলিক অধিকারের বিষয়টা মানে বাদ চলে গিয়েছিল, এবং এটা অবশ্যই মানে সুদৃষ্টি দেখা উচিত। এবং আমি সর্বশেষ আবারও বলছি যে দূতাবাসগুলিকে এই তাদের মানে যে সব দেশে বেশি বেশি করে আমাদের ভাইয়েরা যাচ্ছে, সেই সব দেশের দূতাবাসগুলিকে আমাদের রাজনৈতিক ব্যাপারে তারা যেমন অনেক হস্তক্ষেপ করে, অনেক ভাবে, তাদের দিকটা ভাবার জন্যই আসলে মূলত আমাদের এই দূতাবাসগুলি দেওয়া হয়েছে বলে আমার বিশ্বাস, এবং গ্রিন পার্টিরও বিশ্বাস।
কারণ এটা এটা তো বলতে কোনো অত্যুক্তি নেই যে দূতাবাসগুলি থাকেই তো যে পারস্পরিক একটা সহযোগিতার জন্য, সেজন্য যদি পারস্পরিক সহযোগিতা যদি আমরা না পাই, তাদের কোনো নাগরিক যদি আমাদের দেশে আসে, আমরা যদি সেই সুযোগ সুবিধা না দিতে পারি, তাহলে অবশ্যই তারা তো সেটা প্রশ্ন করবে বা তারা সেটাকে ভালোভাবে দেখবে না, তাহলে আমরাও কেন ভালোভাবে দেখব। সেক্ষেত্রে এটাই বলছি সর্বশেষ, জানি আমাদের এই ধরনের যেসব জটিলতাগুলি আছে সেগুলি একবারেই তো সব দূরীভূত হবে না, আস্তে আস্তে দূরীভূত হবে, সেগুলি দূরীভূত হোক। এবং আমি সর্বশেষ আমাদের বড় ভাই ওনাকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আমি আবারও আসবো, তখন হয়তো বা আমার কথার মধ্যে আরও সুন্দরভাবে আমি আপনাদের উপস্থাপন করতে পারবো। প্রথম দিকে সেজন্য কথার মানে অনেক কথা ঠিক মতো হয়তো আপনাদেরকে বোঝাতে পেরেছি কিনা জানি না, যাই হোক। তারপরেও আমরা যেহেতু এই বিষয়ে কাজ করছি, আমরা মানে আমাদের গ্রিন পার্টি, এবং আমরা আমাদের এই কাজটা ধারাবাহিকভাবেই চলতে থাকবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।